সাইফান আর নীলা চোখে চোখে তাকিয়ে রইল, কিছুই বলল না। তবু চারপাশের সবকিছু যেন তাদের অজানা আবেগের সাক্ষী হয়ে থাকলো। আজকে তাদের গন্তব্য নীলাচল, নীলগিরি, রিজুক ঝর্ণা ও চিম্বুক পাহাড়। বিকেল গড়িয়ে যখন সূর্য পাহাড়ের পেছনে নামতে শুরু করলো, চারপাশে হালকা ঠান্ডা বাতাস। সূর্য ধীরে ধীরে সোনালি থেকে কমলা, তারপর লালচে রঙা রূপ নিল। সবাই হেসে খেলে ছবি তোলে, গল্প করে। ইমন হালকা গান গাইলো। আর্য ক্যামেরা হাতে সবাইকে গ্রুপ ফটোর জন্য দাঁড় করালো। রাত তখন 10টা বেজে 40 মিনিট। এতক্ষণ এক নাগাড়ে বিরতিহীনভাবে জানালা দিয়ে বান্দরবনের উঁচু পাহাড়গুলোর পানে তাকিয়েছিল নীলা। পরনে তার সকালের সেই লাল শাড়ি, তবে এখন কোনো প্রকার সাজসজ্জা নেই। নীলার খেয়াল হলো রাত অনেক হয়েছে। পিহুরা তো হোটেলে ফিরে ডিনার করেই ঘুমিয়ে পড়েছে। তবে ঘুম নেই নীলার চোখে। মনের ভেতরে কোথায় যেন তার ফাঁকা ফাঁকা লাগছে। আজকে সাইফানের সাথে তার চোখে চোখে কথা হয়েছে, তবে সরাসরি কোনো কথা হয়নি তাদের মাঝে। কেন এমন হলো? আগে তো এমন হয়নি কখনো। আগে তারা দূরে থেকেও ফোনে কথা বলেছে ঘন্টার পর ঘন্টা। আর এখন তারা এত কাছাকাছি থেকেও কেন এত দূরত্ব তাদের মাঝে? তাই নীলা এখন এত কিছু না ভেবে ঘুমাতে গেল বিছানায়। হঠাৎ নীলার ঘুম ভেঙে গেল। গলা শুকিয়ে কাঠ। পানির তৃষ্ণায় ঘুম ছেড়ে বিছানায় উঠে বসে নীলা। নীলা ঘুম ঘুম চোখে রুমের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পানি তল্লাশি করে, তবে নীলা পানির দেখা আর পায় না। বাধ্য হয়ে নীলা সিদ্ধান্ত নেয় সেই রুমের বাইরে যাবে এবং পানি খেয়ে আসবে। নীলা বিছানা থেকে উঠে দাঁড়ায় আর আশেপাশে তাকিয়ে দেখে তার বন্ধু মহল বেঘোরে ঘুমাচ্ছে। তাই সে কাউকে ডিস্টার্ব না করে চুপি চুপি বের হয় হোটেলের রুম থেকে। নীলা ভয়ে ভয়ে হোটেলের করিডোরে পা রাখলো। হলুদ আলো নরমভাবে ঝলমল করছে। দেওয়াল বরাবর ছায়া খেলা করছে। হালকা বাতাস ভেন্টিলেশন থেকে প্রবাহিত হচ্ছে। কার্পেটের নরম ধাপের শব্দ নীরব করিডোর মৃদু প্রতিধ্বনিত করছে। করিডোর শান্ত তবু রহস্যময়। মাথার উপরে লুকানো আলো আর কোণের অন্ধকার যেন তাকে চোখে রেখেছে। নীলা করিডোরের অন্ধকারে থমকে দাঁড়ায়। চোখ দুটো বড় হয়ে অচেনা ছায়ার দিকে তাকিয়ে থাকে, যা যেন তার দিকে নিজের অদৃশ্য চোখ দিয়ে চেয়ে আছে। হৃদয় দ্রুত স্পন্দিত। রক্ত পায়ের চামড়ায় যেন লাফ দিচ্ছে। ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, কিন্তু ভয়ের তাড়নায় পায়ের নিচের মাটি যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। তার অন্ধকার ভীতি এবং ভূত ভীতি একসঙ্গে কাজ করছে। সে জানে এই নিঃসঙ্গ অজানা করিডোরে এক মুহূর্তেই দৃষ্টি নেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর পুরোপুরি কাঁপতে শুরু করে। হঠাৎ ভয়ের তাড়নায় নীলা পিছে দৌড়াতে চায়। ঠিক সেই মুহূর্তে শক্ত এবং বলিষ্ঠ কোণে বুকের সঙ্গে ধাক্কা লাগে। শারীরিক ধাক্কা পাওয়ার সঙ্গে সঙ্গে নীলা আঁতকে সেই ব্যক্তিটিকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে। পুরো শরীর ভরে সে থরথর করে কাঁপছে। কাঁপছে এমনভাবে যেন প্রতিটি অণু ভয়কে শোষণ করছে। তার মস্তিষ্ক একদম স্পষ্ট। এটি মানুষের স্পর্শ নাকি অদৃশ্য ছায়ার হাত, সেটি বোঝা যায় না। অন্ধকারে দাঁড়ানো ভূত ভীতি এবং অন্ধকার ফোবিয়া একসাথে মিলিয়ে পুরো শরীরটাকে কেঁপে তুলেছে। অথচ সাহস নিয়ে দাঁড়িয়ে আছে, এটাই অবিশ্বাস্য। কয়েক মিনিট অতিবাহিত হয়। নীলার ভয় ক্রমেই গলে যেতে থাকে। সে বুঝতে পারে এতক্ষণ ধরে এই ব্যক্তিটি একদম নড়ছে না, কোনো শব্দ করছে না, শুধু নিজের স্থানেই রয়েছে। তার মস্তিষ্কে প্রশ্ন আসে, এ কি মানুষ নাকি কোনো ছায়া, কোনো ভূত? ভয়ে ভয়ে আস্তে আস্তে সে নিজের আঙ্গুলগুলো শিথিল করে ধীরে ধীরে সেই ব্যক্তিটিকে ছেড়ে দেয়। নীলা নিজের মাথায় ওপরে তুলে তাকায়। করিডোরে হালকা আলো যা টিমটিম করছে, সেই আলোয় ধীরে ধীরে দৃশ্যমান হয় সাইফানের প্রতিচ্ছবি। আলো আর ছায়ার খেলা, তার মুখের রেখা
চোখের দৃষ্টি সবই এতটাই নিখুঁত, এতটাই শান্ত। এই মুহূর্তে নীলা কোনো ভয় অনুভব করছে না। তার সমস্ত অন্ধকার, ফোবিয়া, ভূত ভীতি এক নিমিষেই যেন মুছে গেছে। সাইফান যে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, হালকা কণ্ঠে ফিসফিস করে বলে, ভয় পেয়েছ নিশিরাত? নীলা চোখ মেলে রেখে এক মুহূর্ত থমকে যায়। তার বুকের ভয় আর আতঙ্ক, যা ভূত ভীতি এবং অন্ধকার ফোবিয়ার কারণে সৃষ্ট, সব এক নিমিষে নিশ্চিহ্ন হয়ে যায়। শুধু সাইফানের উপস্থিতি, তার নিখুঁত দৃষ্টি এবং করিডোরের হালকা আলো, এই সব মিলিয়ে নীলার মন শান্ত কিন্তু উত্তেজিত। হঠাৎ নীলা বলে, ওই কমলিকা মেয়েটা কে ছিল? ওই দিন আপনার সাথে সমাবেশে কথা বলছিল যে? কি হাসি মেয়েটা, একদম গায়ে পুরো জ্বলে গেছে আমার। হা হা, তুমি কমলিকার জন্য আমার সাথে কথা বলনি? শি ইজ মাই ক্লাসমেট অনলি। নীলা বোকা কথা শুনে একেবারে হু হু করে হেসে ওঠে। কথাটি বলে সাইমন। নীলা মুখ বাঁকিয়ে বলে, আপনি হয়তো ওই মেয়েটির চোখ দেখেননি, কিন্তু আমি দেখেছি। তার চোখে আপনার জন্য বন্ধুত্ব নয়, অন্য কিছু ঝিলিক দিচ্ছিল। এইবার সাইফান কিছুটা সিরিয়াস হয়ে গম্ভীর গলায় বলে, হ্যাঁ, আমি তা জানি। ও কয়েকবার আমাকে বলেছি। আমি তবে আমি সবসময়ের মতো ওকে এড়িয়ে গিয়েছি। তবে তুমি চিন্তা করো না নিশিরাত, আমার মনে তোমার জন্য যে জায়গা আছে তা কোনোদিনও অন্য কেউ নিতে পারবে না। এই কথাটা যেন সব সময় মনে থাকে বলে দিলাম। ঠিক আছে ম্যাম, তবে এখন কি ঘুমাতে যাবেন? হুম, যাবো তো। শেষ শেষ দিনের সকালটা পাহাড়ের বুক ছুঁয়ে নরম কুয়াশায় জেগে উঠল। বগালেক পাহাড়ি রহস্যের নীল আয়না। 18,000 ফুট উঁচুতে অবস্থিত এই লেকের চারপাশ জুড়ে শুধু পাহাড় আর পাহাড়। লেকের পানি অদ্ভুতভাবে সব সময় সবুজ নীল রঙে ঝলমল করে। নীলা চুপচাপ ডেকে রেলিং ছুঁয়ে দাঁড়িয়ে, হাতের তালুতে ঠান্ডা শিরশির। পেছন থেকে নিঃশব্দে এসে সাইফান তার ওড়নাটা ঠিক করে দেয় আর বলে, এখনো পর্যন্ত ওড়নাটা ঠিক করে রাখতে পারো না নিশিরাত? সাইফানের কথা শুনে নীলা কিছুই বলে না, শুধু মুচকি হাসে। পিহু ফিসফিসিয়ে বলে, আদ্র ভাই, এই গোলাপগুলো তো এখনো টাটকা। জলছোয়া গাছটার দিকে তাকিয়ে হাসল। জেরিন ক্যামেরা তুলে আনে স্টিল আলো আর বাম দিকে থেকে কাব্যকে ইঙ্গিত দিয়ে বলে। কাব্য মুচকি হেসে, তুমি যেই দিকে বলবে সেই দিকেই আমি আলো হয়ে দাঁড়াই। তুর্য দূরের ঢালে চোখ রেখে বলে, তোবা দেখো, মেঘটা যেন তোমার নাম লিখে ভাসছে। তোবা হেসে চোখ নিচু করে বলে, আমার নাম নয়, আমাদের নাম। ইমদাদ ব্যাকপ্যাক থেকে থার্মাস বের করলো এবং বলল, চা? পাহাড়ি সকালে এক কাপ চা মানেই প্রেমের অফিসিয়াল লাইসেন্স। মোনার সঙ্গে সঙ্গে কাপটা টেনে নিয়ে শুধালো, লাইসেন্স আমার, কনফার্মেশন ইকবালের। ইকবাল মাথা চুলকে বলে, কনফার্মেশন? আমি তো সারা জীবন সাবস্ক্রিপশন দিয়েই গেলাম। সিয়াম, জিহাদ, আর্য, ইমন চারজনই লেকের ধার ঘেঁষে পাথরে বসে হাসি ঠাট্টা করছে। আর্য বলল, আজকে একটা ছবিতে আমাকে সুপারহিরোর মতো দেখাস তো জেরিন। জেরিন চোখ টিপে বলল, এই মিশনে হিরো কাব্য, তুমি ক্যামিও। সবাই হো হো করে হেসে ওঠে। জিহাদ লেকের জলে পাথর ছুঁড়ে বলে, হার্ট স্যুট, বেগুনি হার্ট। একটা, দুটো, এই যে ঢেউ ফিরে যাবে আজকে আমাদের সাথে। ইমন নিঃশব্দে যোগ করে, ফিরে যাবে, কিন্তু রংটা রেখে যাবে পাহাড়ে। সিনথিয়া ফোনটা উপরে ধরে সেলফি ভিডিও চালালো। রায়হান, আপনি বগালেক দেখছেন? পর্দায় রায়হানের হাসি। রায়হান ঠোঁটে হাসি টেনে বলে, তোমার চোখে দেখা বগালেকের রংটাই সবচেয়ে সুন্দর, সাথে থাকলে আরো সুন্দর হতো।
সিনথিয়া ঠোঁট বাঁকায় আর বলে, থাক, এভাবে বললে আমার ভেতরের পাহাড় ভেঙে পড়বে। রায়হান মৃদু স্বরে শুধালো, ভালোবাসি, ভালোবাসা দূরত্ব দিয়ে মাপা যায় না। সিনথিয়ার চোখ ঝিলমিল করে বলল ওঠে, আমিও। বগালেকের জলতরঙ্গে সকালের সূর্য যখন ভেঙে ভেঙে পড়ে, তখন দলের ছায়াগুলো লম্বা হয়ে নরম ঘাসে গড়িয়ে যায়। দুপুর নামতেই তারা সাঙ্গু নদীর ঘাটে, সাঙ্গু নদী আঁকাবাঁকা সৌন্দর্যের যাত্রা। সাঙ্গু নদী বান্দরবনের বুক চিরে এঁকেবেঁকে বয়ে চলেছে, থানচি থেকে রেমাক্রি পর্যন্ত নৌকায় ভ্রমণ একেবারে স্বপ্নের মতো অভিজ্ঞতা। একপাশে খাড়া পাহাড়, আরেক পাশে সবুজ বন, মাঝ দিয়ে নীলচে পানি বয়ে চলেছে। কখনো নদী এত সরু হয় যে মনে হয় পাহাড় দুটো মিলে যেন তোমাকে আলিঙ্গন করছে, আবার কখনো এত চওড়া হয় যে মনে হয় সমুদ্র বয়ে চলেছে। ভ্রমণের সময় পাহাড়ি শিশুরা নদীর ধারে দাঁড়িয়ে হাত নাড়ে, তাদের সরল হাসি তোমাকে থামিয়ে দেয়। এই নদী যেন পাহাড়ের প্রাণ। নৌকার নাকে ফেলনা দড়ি, বাঁশের ছায়া, জলভরা নীল শিরা। নৌকা ছাড়তেই নদী হালকা দুলে ওঠে একটা দীর্ঘশ্বাসের মতো। ইমদাদ নৌকার চালে ওঠা নামা দেখে বলল, পিহু, আঙুলটা দাও। পিহু অবাক হয়ে বলে, কেন? ইমদাদ নিজের বুকের কাছে এনে ফিসফিস করে, প্রমিস। হাত ছাড়ব না, নদীর মতো বয়ে চললেও ভেলা হব তোমার। পিহুর হাসি ভেঙে পড়ে জলে। তাহলে আমি তীর। তুর্য তুবার কানে ঝুঁকে বলে, এই নদীটা যদি গান হতো, তোর নামটা থাকত রিফ্রেইনে। তুবা ঠোঁটে সুর তোলে, তারপর ধীরে বলে, আমার গানটা তুমি ছাড়া বাজে না। তুর্য নাটুকে ভঙ্গি করে বুক ছুঁয়ে বলে, অভিনয় নয়, ঘোষণা তুমি আমার আজ, কাল, তার ওপরে। কাব্য নৌকার ধারে বসে জেরিনের আঁচল ঠিক করে দেয়। হাওয়ায় উড়ে যাচ্ছ। জেরিন মৃদু চাহনিতে বলে, উড়ে গেলে ধরতে পারবে? কাব্য চোখ নামায় ধীর কণ্ঠে শুধালো, ধরব হাতে নয়, প্রতিশ্রুতিতে। ইকবাল মুনার কাঁধ ছুঁয়ে, পাহাড় নদী দেখে যতটা বিস্ময় হয়, তোর হাসিতে তার দ্বিগুণ। মুনা ঠোঁট কামড়ে বলে, বিস্ময় না, অভ্যাস করো, আমিই তোমার প্রতিদিন। সিনথিয়া আবার ফোনটা রায়হানের দিকে ঘোরায়, দেখো জল কেমন জেদের মতো। রায়হানের নরম কণ্ঠে বলে, তুমি যেদিকে তাকাও সেদিকেই সবুজ জন্মায়। সিনথিয়ার গলা ভারী আসে, সে কিছু বলে না। সাইফান চুপচাপ নৌকার কিনারায় দাঁড়িয়ে, ভেজা বাতাসে নীলার চুল উড়ে মুখে লাগে। সে পকেট থেকে টিস্যু বের করে নীরবে দেয়। নীলা চোখ তুলে তাকায়, তাদের মাঝে কোনো শব্দ নেই। নদীটা যেন দুজনের হয়ে গেছে, একটা স্রোত, দুই মনের ভিতরের ভেলকি। তারা সবাই মেনবন্ধু মহল প্রেম করছে, তবে সবার আড়ালে। কেননা তাদের আশেপাশে আরও নৌকা আছে, আর সেই নৌকায় আছে ভার্সিটি শিক্ষক, শিক্ষিকা ও স্টুডেন্টরা। সবার চোখের আড়ালে তাদের এই প্রেমময় কথোপকথন। সিয়াম দূরে পাহাড়ের দিকে ইশারা করে, ওই বাঁকে যাওয়া যায়? আর্য মাথা নাড়ে বলে, যেতে তো চাই, কিন্তু আজ ফিরতে হবে। জিহাদ নরম স্বরে শুধালো, সব যাত্রার শেষেই তো ঘরের আলো। ইমন ছোট্ট হাসি দেয় ও বলে, আর গল্পের পরের পাতায় আবার শুরু। নৌকা যখন সূর্যের আঁচে ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে, সাঙ্গু নদী তাদের কথাগুলো বহন করে দূরে নিয়ে যায়, প্রেমে বাঁধা, বন্ধুত্বে ভেজা, বিদায়ের হালকা ছায়া মাখা। বিকেলের দিকে তাজিংডংয়ের পথে চড়াই। তাজিংডং বিজয়, বাংলাদেশের চূড়ান্ত উচ্চতা। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, যার নাম বিজয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 4080 ফুট উঁচু। উপরে ওঠা সত্যিই এক বিশাল অ্যাডভেঞ্চার। দিনভর পাহাড় বেয়ে ওঠার পর যখন শীর্ষে দাঁড়ানো যায়, তখন মনে হয় পৃথিবী তোমার পায়ের নিচে। আকাশ এখানে আরও কাছাকাছি লাগে, বাতাসে ভেসে আসে অজানা এক মুক্তির অনুভূতি। বিজয়ের চূড়ায় দাঁড়িয়ে মানুষ মনে মনে জয়ধ্বনি করে, প্রকৃতিকে জয় নয়, বরং তার সাথে মিলেমিশে থাকার এক অভিজ্ঞতা। পথ কাঁপে, কাঁধে ব্যাকপ্যাক, শ্বাসে কুয়াশার সুর। দূরে নীলচে ধার, কাছে সবুজের স্তর। একটা জায়গায় কাঁচা সিঁড়ি, পায়ের শব্দ ধীরে ধীরে তাল মেলায়।
সিনথিয়া আধো হাঁপাতে হাঁপাতে বলে, আর কত দূর? ইমদাদ হেসে বলে, প্রতিটি বাঁকের পরেই একটা করে জয়, আজকের শেষটা তাজিন্ডং। পিহু দুহাত তুলে বলল, আমি এ জয়ের সহযাত্রী, চলো। তুর্য হাত বাড়ায় ও বলে, তুবা, সাবধানে। তুবা হাত রাখে তালুতে, দুজনের হাতে ঘাম, কিন্তু একটা নির্ভরতার উষ্ণতা। কাব্য জেরিনকে বলে, এই মুহূর্তটাকে মনে রেখো, একদিন ক্লাসে বসে যখন বোর্ডের দিকে তাকাবে, এই পাহাড়টাই দেখবে। জেরিন শান্ত কণ্ঠে শুধাল, আর বোর্ডে লেখা থাকবে, আমরা পারি। ইকবাল মুনার পাশে হাঁটছে আর বলছে, কষ্ট হচ্ছে? মুনা চোখ টিপে বলে, তোমার সাথে থাকলে কষ্টও ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যায়। ইকবাল হাসে বলে, তাইলে এই ট্রেকটা লাইফ টাইম ব্লগ। সিয়াম সামনে গিয়ে দলের জন্য পানির বোতল খুলে দেয়। আর্য ব্যাকপ্যাক নামায় ও বলে, আমার কাঁধে বাসে সব গল্পের ওজন, আজ রাতে শোনাব। জিহাদ পাইনগাছের গন্ধ টেনে নিয়ে বলে, ফিরে গেলে এই গন্ধটা কাগজে লিখে রাখব। ইমন আকাশে পাখির রেখা দেখে বলল, বিদায়ের আগেই যদি একটা ছবি হয়ে যায় আমরা তবু ভালো। চূড়ার কাছে এসে হঠাৎ বাতাস তীব্র। পোড়া কমলার সূর্য ধীরে ধীরে নিচে নামে। দাঁড়িয়ে থাকা দলটা একসাথে শ্বাস নেয়, একটা দীর্ঘ, তৃপ্ত নিঃশ্বাস। নীলা একবার পিছলে গেলে সাইফানের হাত ঝট করে তার কবজি ধরে ধরে রাখে, ছাড়ে না। যেন চোখে একটা শব্দ, আমি আছি। নীলা ফিসফিসিয়ে, আপনি না থাকলে আমি আজ এখানে পৌঁছাতে পারতাম? সাইফান মাথা নাড়ে, বলে না, তবু যেন বলে, তুমি পারতে, তবু আমি থাকি। নরম সন্ধ্যায় তাদের ছায়াগুলো লম্বা হয়ে একে অপরের সঙ্গে মিশে যায়। একটা সমবেত ছবি, হাসি মুখ, লাল টিপ, মেরুন পাঞ্জাবি, আর চোখের কোণে একটু জল, শেষ দিনের তৃপ্তি। রাতে হোটেলে ফিরে প্যাকিং, রুমগুলোতে কাপড়, গাজরা, হ্যান্ডমেড সুভেনির, পাহাড়ি শালের মৃদু গন্ধ। পিহু ব্যাগের চেইন টানতে টানতে বলে, ইমদাদ, আপনি আমার চার্জারটা দেখেছেন? ইমদাদ ছুড়ে দিয়ে বলে, তোমার চার্জার, আমার চার্জ একই লাইনে। পিহু হাসতে হাসতে গুটিয়ে রাখে। তুবা কাপড় ভাঁজ করছে, তুর্য সুভেনিরের ব্যাগে তুবা লিখে স্টিকার লাগায়। তুবা তাকিয়ে বলে, নাম লিখে রাখলে হারাবে না? তুর্য মৃদু আওয়াজে বলে, হারালেও যাকে খুঁজতে হবে তার নাম তো জানা। জেরিন লেন্স কেসে ফু দেয়। কাব্য তার শার্ট ভাঁজ করতে করতে বলে, তুমি লেন্স, আমি ফ্রেম, দুটো একসাথে হলে তবেই তো ছবি। জেরিন হেসে বলে, ছবি না, স্মৃতি। মুনা গলার গাজরা খুলে রেখে দেয় বইয়ের ভেতরে, ও বলে, ভালো লাগার বুকমার্ক। ইকবাল ব্যাকপ্যাক টেনে উঠে বলল, এই বুকমার্কটা আমি প্রতিদিন পড়ব। সিনথিয়া ভিডিও কলে রায়হানকে ঘুরিয়ে ঘুরিয়ে রুম দেখায়। সিয়াম, জিহাদ, আর্য, ইমন চারজন শেষবারের মতো জানালা খুলে পাহাড়ের দিকে তাকায়। আর্য বলল, বিদায় বলা শিখে গেলাম। জিহাদ যোগ করে বলে, কিন্তু বিদায় মানেই তো আবার দেখা। সিয়াম ছোট্ট হাই তোলে বলে, এবার বাসে গান হবে। ইমন জানালা আস্তে টেনে দিয়ে বলে, হবে, আর আমরা লিখে রাখব। সাইফান দরজার কাছে দাঁড়িয়ে সবার সময় মিলিয়ে নেয়। 12টার মধ্যে লবিতে, বাস কনফার্মড। সবাই একসাথে বলে, জি আর ভাই। নীলা নীরবে লাল শাড়িটা ভাঁজ করে ব্যাগের তলায় রাখে, আঙুলে হালকা গোলাপের গন্ধ। মূলত তারা নিজেদের জিনিসপত্র নিয়ে একটি রুমে আসে এবং সবাই একসাথে সবকিছু গুছাতে লাগে। ভার্সিটির বাকি স্টুডেন্ট নিজে নিজে কক্ষে সবকিছু প্যাকিং করছে। নীলা থমকে দরজার দিকে তাকায়। সাইফান একবার চোখে ইশারা করে, চলো। রাতের আধারে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে বাসটা এগিয়ে চলেছে ঢাকার দিকে। জানলার বাইরে অন্ধকারে পাহাড়ের ছায়া আর তারার মেলা, দূরে দূরে ঝিরিঝিরি আলো। ভেতরে আলাদা এক পৃথিবী। তারা আসার সময় এই পাশে যতজন এসেছিল ঠিক ততজন পুনরায় একই পাশে করে ফিরছে নিজ ইউনিভার্সিটিতে। পিছনের সারি থেকে শুরু হলো তুর্যের উচ্ছ্বাস। এইবার কে গান ধরবে?
পিহু তুমি না গাইলে চলবে না। পিহু হেসে মুখ ঢাকল আর বলল, আরে না না, আমি পারবো না। ইমদাদ মজা করে বলল, তাহলে আমি গান ধরলে কিন্তু রিমা ম্যাম জানালা দিয়ে লাফ দিবে। সবাই হো হো করে হেসে উঠল। রিমা ম্যাডামও হাসতে হাসতে বললেন, তাহলে তুমি গাইবে না, পিহুই গাইবে। পিহু লাজুক হাসি নিয়ে আস্তে আস্তে একটা মিষ্টি গান ধরল। সুর ভেসে যেতেই পুরো বাস নীরব হয়ে গেল। সবার চোখে মুখে প্রশান্তি। গান শেষে তুবা হাততালি দিয়ে উঠল। ও মাই গড, তোর গলার জন্য আমরা আলাদা টিকিট কেটেছি বুঝলি। আর এক দফা হাসির বয়ে গেল। এরপর ইকবাল গিটারের মতো করে সিটে বাজানো শুরু করল আর মুনা তার সাথে গলা মেলাল। দুজনের মধ্যে এক ঝলক মিষ্টি চোখাচোখি দেখে সিনথিয়া মজা করে বলল, ওরে বাবা, এদের কণ্ঠে মধু ঝরছে। এবার কাব্য দাঁড়িয়ে উঠে একটা কবিতা পড়ল। তার কণ্ঠে পাহাড় নদীর সৌন্দর্যের বর্ণনা সবার মন ছুঁয়ে গেল। জেরিন হেসে কাব্যের দিকে তাকায়, সবার চোখে আবারও এক ঝলক খুনসুটি মাখা প্রশংসা। মাহির স্যার তখন মজা করে বললেন, আচ্ছা, তোমরা এত গান কবিতা করছো, আমি কিন্তু কুইজ নেব পাহাড় নিয়ে। সবাই একসাথে বলে উঠে, না স্যার। রহমান স্যার গম্ভীর কণ্ঠে বলেন, তাহলে আমরা গল্প বলি। আজকের ট্যুরের সবচেয়ে মজার মুহূর্তটা সবাই এক লাইনে বলবে। সামনে বসা সাইফান শান্ত স্বরে বলল, আমার জন্য সবচেয়ে মজার মুহূর্ত ছিল যখন সবাই একসাথে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিল। নীলা জানালার পাশে বসে মৃদু হেসে তাকাল সাইফানের দিকে। তাদের চোখাচোখি হলে আর কিছু বলার দরকার পড়ল না। জিহাদ হঠাৎ গলা চড়াল, আমার জন্য তো সবচেয়ে মজার মুহূর্ত ছিল ইমনের পা পিছলে পানিতে পড়া। ইমন মুখ গম্ভীর করে বলল, এইটা একেবারেই মিথ্যা প্রোপাগান্ডা। হাসতে হাসতে বাস কাঁপতে লাগল। শেষে সবাই মিলে একসাথে গান ধরল। পুরো বাস তখন মেতে উঠল সুরে, হাসিতে আর আনন্দে। স্যার ম্যাডাম পর্যন্ত গলা মেলালেন। পাহাড়ি আধার ভেদ করে বাসটা এগিয়ে চলল, যেন তাদের প্রতিটি হাসি আনন্দ ঢাকার পথে সঙ্গী হয়ে ফিরছে। ট্যুর থেকে ফিরেই সেই সন্ধ্যায় সবাই একসাথে ভিড় জমাল শিকদার বাড়িতে। উঠোনের বাতাসে তখনও পাহাড়ের গন্ধ, আর রান্নাঘর থেকে ভেসে আসছে খিচুড়ির ঘ্রাণ। কেউ গান ধরল, কেউ আড্ডা জমাল, হাসির শব্দ ছড়িয়ে গেল চারপাশে। ক্লান্ত হলেও সেই আড্ডায় যেন অন্যরকম প্রাণ ফিরে এল। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে নীলা আকাশ দেখছিল, সাইফান চুপচাপ পাশে এসে দাঁড়িয়েও। ভোর হতেই সবাই নিজ নিজ বাড়ির পথে ছড়িয়ে গেল। কেউ রিকশায়, কেউ গাড়িতে, কেউ আবার হেঁটে। বিদায়ের হাসির আড়ালেও চোখে মুখে জমে থাকা দুঃখ স্পষ্ট ছিল। নীলা দরজার ফাঁক দিয়ে শেষবার হাত নাড়ল। সাইফান শুধু বলল, পৌঁছেই ফোন দিব। এক সপ্তাহ কেটে গেল। ক্যাম্পাস এখন নির্বাচনী উত্তেজনায় ভরপুর আর মাত্র 5 দিন বাকি। মাইক চেক, মিটিং, পোস্টার, সাইফান ব্যস্ততায় ডুবে আছে। তবু রাত হলেই ফোনের ওপাশে নীলা থাকে, ঘন্টার পর ঘন্টা গল্প চলে। খেয়েছ? আজ খুব ক্লান্ত? তুমি ছাড়া কিছুই ভালো লাগে না, এমন সব সহজ কথাতেই তারা গড়ে নেয় আলাদা পৃথিবী। এদিকে নীলাদের পরীক্ষা চলছে। আজ শেষ পরীক্ষা এবং নির্বাচনের মাত্র 5 দিন বাকি। তাই সবাই আজ পরিকল্পনা করেছে নিজেদের প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাবে। পিহু ইমদাদ পরীক্ষা শেষ হতেই ইমদাদ দৌড়ে এসে পিহুর ব্যাগ কাঁধ থেকে নামিয়ে নিল। পিহু মুচকি হেসে বলল, সিনেমা হলে যাচ্ছেন তো? ইমদাদ গম্ভীর গলায় উত্তর দিল, অবশ্যই, তবে পপকর্ন কিনবে তুমি? পিহু হেসে মাথা নেড়ে সায় দিল। দুজনের চোখে তখন শুধুই আনন্দ। মুনা ইকবাল বেরিয়েই মুনার হাত ধরল। চল, কফি আমার পক্ষ থেকে। মুনা হেসে উত্তর দিল, কফি নয়, চা। আমি কফি খাই না। ইকবাল কপালে হাত ঠুকে বলল, তাহলে আজ থেকে শিখে নেব চা খাওয়া। দুজন হেসে এগিয়ে গেল কফি শপের দিকে। কাব্য বইয়ের দোকানের দিকে তাকিয়ে বলল, চল, একটা কবিতার বই কিনি। জেরিন মুচকি হেসে উত্তর দিল, তোমার কবিতার ভেতরেই তো আমি বেঁচে আছি।
কাব্য কিছু বলল না, শুধু লাজুক দৃষ্টিতে জেরিনের হাতটা ধরল। সন্ধ্যার আগে তারা লেকের ধারে বসে রোদ ডোবার দৃশ্য দেখবে। তুবা তুর্য বলল, আজ তোমাকে ছাড়ব না। তুবা জবাব দিল, আমি আপনাকে আগেই ধরে রেখেছি। ভিড়ের শহরে তারা হাত ধরাধরি করে হারিয়ে গেল হাসি খুনসুটির ভেতর দিয়ে। পরীক্ষার দীর্ঘ বন্ধ শেষে অবশেষে বাসায় ফিরছে সিনথিয়া। ব্যাগ কাঁধে, মুখে অদ্ভুত এক প্রশান্তি, নিজের ঘরে গিয়ে খাটে শুয়ে বলল, ঘরটা আবার আমার হল। তার নীরব ভালোবাসার কাহিনী লুকোনো রইল চার দেয়ালের ভেতর। নীলা সাইফান হলের সামনে দাঁড়িয়ে ছিল। সাইফান সাদা শার্ট, হাতা গুটানো, চোখে ক্লান্তি অথচ এক অদ্ভুত আলো। নীলাকে দেখেই বলল, ধীরে এসো, পড়ে যেও না আবার। নীলা এগিয়ে এসে হেসে বলল, পরীক্ষা শেষ মানেই যুদ্ধ শেষ মনে করবেন না, সামনে তো আপনার নির্বাচন। সাইফান মুচকি হেসে জবাব দিল, তুমি থাকলে যুদ্ধ ও উৎসব হয়ে ওঠে। নীলা ভ্রু কুঁচকে বলল, আজকের দিনটা আমার। দুজন গাড়িতে উঠল। ইঞ্জিন স্টার্ট হতেই রেডিওতে বাজতে শুরু করল পুরনো এক রোমান্টিক গান। হাওয়ায় উড়ে গেল নীলার চুল, সাইফানের গালে ছুঁয়ে গেল তার কয়েকটা আঁচল। সাইফান চোখ সরাতে পারছিল না, তার সব মনোযোগ কেবল নীলার দিকে। আজ এই শহরটা তোমার আর আমার। সাইফান বলল। নীলা মুচকি হেসে উত্তর দিল, শহর নয়, সময়টা। গাড়ির ভেতর যেন আলাদা এক দুনিয়া তৈরি হল, গান, হাওয়া, নীরব কথোপকথন। বাইরে ব্যস্ত শহর, ভেতরে থমকে থাকা সময়, সাইফানের চোখে তখন কেবল নীলা। কিন্তু সেই অমনোযোগী হয়ে দাঁড়াল ভয়াবহ ভুল। সামনে থাকা বিশাল ট্রাক তার চোখে পড়ল না। হঠাৎ কর্কশ হর্ন, ব্রেকের আর্তচিৎকার, কাঁচ ভাঙার বিকট শব্দ, সবকিছু এক মুহূর্তে ভেঙে গেল। গাড়ি ছিটকে ধাক্কা খেল ট্রাকের বুকে। চারপাশে ধোঁয়া, রাবার পোড়ার গন্ধ, মানুষের চিৎকার। এয়ারব্যাগ ফুলে উঠে সাইফানকে ঠেলে দিল পেছনে। নীলা কেঁপে উঠল, তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। আদ্রার শান, নীলা কাপা কণ্ঠে ডেকেছিল। সাইফান আধখোলা চোখে তাকালো, ঠোঁট কাপল। তার কণ্ঠ ফেটে ভেসে এলো ভাঙা নিঃশ্বাসে, নিশির রাত। শব্দটা শেষ হতেই চারদিক ভরে গেল অচেনা নীরবতায়। নীলা বুক ভরে কান্না গিলে ফেলল, পৃথিবী হঠাৎ থেমে গেল, শুধু রয়ে গেল সেই ডাক। নিশির রাত। হাসপাতালের করিডোর জুড়ে এক অদ্ভুত ভারী নীরবতা। দেয়ালের সাদা রংটাও যেন কেমন ফ্যাকাশে হয়ে গেছে। বাতাসে শুধু স্যালাইনের গন্ধ, আর সাথে মিশে আছে অস্থির দৌড়াদৌড়ি, ফিসফিসে কান্নার শব্দ। বাইরে ভারী মেঘ জমে গেছে আকাশে, যেন প্রকৃতিও কান্নায় ভেঙে পড়তে চাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকায়, কিন্তু তার শব্দের চেয়েও ভারী হয়ে বাজছে মানুষের হাহাকার। আইসিইউর সামনে একসাথে দাঁড়িয়ে আছে দুই পরিবার। সাইফানের পরিবার পাভেল চৌধুরী চেয়ারে বসে মাথা হাতে গুজে আছেন। কেহিনুর চৌধুরী নিজের ওড়না দিয়ে বারবার চোখ মুছছেন, তবুও কান্না থামছে না। জাবেদ চৌধুরী নিঃশব্দে দাঁড়িয়ে আছেন, আর ইয়াসমিন চোখ লাল করে কাঁদতে কাঁদতে মৃদু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। নীলার পরিবার সুজয় শিকদার বারবার মাথায় হাত দিচ্ছেন আর বলছেন, আমার মেয়েটা কি সহ্য করবে এসব? তনয়া শিকদার কান্নায় ভেঙে পড়ছেন, বুক চাপড়ে কাঁদছেন। সঞ্জয় শিকদার হতাশ চোখে মেঝেতে তাকিয়ে আছেন, পাশে আছিয়া শিকদার অঝরে কাঁদছেন। রহিম সেন দাঁত কামড়ে চুপচাপ, কিন্তু তার চোখের জল সব প্রকাশ করে দিচ্ছে। পায়েল সেন কাপা কণ্ঠে বারবার বলছেন, ওর কিছু যেন না হয় আল্লাহ। বন্ধুমহল পিহু কাঁদতে কাঁদতে মুনার কাঁধে মাথা রেখেছে, মুনার গাল ভিজে গেছে চোখের জলে। তুবা আর জেরিন ও সিনথিয়া একসাথে বসে অঝরে কাঁদছে। সিনথিয়া পরীক্ষা শেষে নিজের বাসায় গিয়েছিল। তবে সাইফনের এই কথা শুনে সে পিহুর সাথে যোগাযোগ করে হাসপাতালের নাম জেনে এখানে এসেছে। ইমদাদ বারবার মাথা ঝাঁকাচ্ছে, না, কিছু হবে না আরদের। ইকবাল আর তুর্য হাত জোর করে প্রার্থনায় বসেছে। সিয়াম, কাব্য, আর্য, জিহাদ, ইমন, সবার চোখ লাল,
কান্না আটকে রাখতে পারছে না কেউ। ঠিক তখনই ডাক্তার আইসিইউ থেকে বের হলেন। সবার নিঃশ্বাস থেমে গেল। ডাক্তার ভারী গলায় বললেন, আমরা চেষ্টা করছি, কিন্তু আদ্রাসান কোমায় চলে গেছে। কেননা সে মাথায় খুব জোরে আঘাত পেয়েছে। এক মুহূর্তে শব্দ থেমে গেল চারপাশে। তারপর হঠাৎ করেই কান্নার বন্যা বয়ে গেল। কোহিনূর চৌধুরী হাহাকার করে মেঝেতে লুটিয়ে পড়লেন। পাভেল চৌধুরী মাথায় হাত দিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। চারদিক ভরে গেল হাহাকার, ছিন্নভিন্ন কান্নায় আকাশ গমগম করে উঠল। নীলার তখন করুণ, কেননা সেও প্রচুর আঘাত পেয়েছে। কিছুক্ষণ আগেই সে অসুস্থ শরীরে নিজের কেবিন থেকে বের হয়ে এসেছে। এরপর থেকেই কাঁদতে কাঁদতে প্রায় ভেঙে পড়েছিল। ডাক্তারের সেই কথাটা শোনার সাথে সাথেই তার শ্বাস আটকে গেল। চোখ ঝাপসা হয়ে এলো, শরীর ভারী হয়ে গেল, আর মুহূর্তের ভেতরেই সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর নীলাকে আবারও নিয়ে যাওয়া হলো তার কেবিনে চিকিৎসার জন্য। অনেক চেষ্টার পর যখন নীলার হুঁশ ফিরল, তখনও তার চোখ ভেজা। নীলা নিজের হাতের ক্যানেলা ছুটিয়ে দিয়ে সে দৌড় দিল আইসিইউর ভেতর। কেবিনে ঢুকেই বিছানায় শুয়ে থাকা সাইফানকে আঁকড়ে ধরল, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল বুকের ভেতর। আর বলতে লাগল, না, আপনি আমাকে ছেড়ে কোমায় যেতে পারবেন না। শুনছেন আদ্রাসান, আপনার এখনো মন্ত্রী হওয়া বাকি, আপনি আমার শ্বাস, আমার সবকিছু। নীলা বুক চাপড়ে কাঁদতে লাগল। তাকে টেনে সরানোর চেষ্টা করল সবাই। পাশ থেকে কণ্ঠ এলো, নিশিতা, এভাবে একটা পরপুরুষকে জড়িয়ে ধরা তোমার ঠিক হচ্ছে না। যতই তোমাদের এনগেজমেন্ট হোক না কেন, তোমাদের বিয়ে এখনো হয়নি। নীলা হঠাৎ মাথা তুলল, চোখে ঝড়ের মতো দৃষ্টি, ভাঙা কণ্ঠে সে বলে উঠল, উনি কোনো পরপুরুষ নন। উনি আমার স্বামী। আমি উনার বিবাহিতা স্ত্রী। এক মুহূর্তে যেন পুরো দুনিয়া থেমে গেল। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পাভেল চৌধুরী চমকে তাকালেন, কোহিনূর চোখে নতুন করে জল জমল। শিকদার পরিবার হতবাক, মুখে শব্দ আটকে গেছে। বন্ধুরা নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। অবাক চিৎকারে সবাই একসাথে বলে উঠল, কি? তোমাদের বিয়ে কবে হলো? নীলা হাউমাউ করে কেঁদে বলল, ওই দিন, যেদিন আমরা দুজন বিয়ে থেকে পালিয়েছিলাম, ওই দিনই অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের বিয়ে হয়ে যায়। আমি ওনার স্ত্রী, আর উনি আমার স্বামী। আমরা দুইজন একে অপরের জন্য একদম বৈধ, হালাল, সেটা সামাজিকভাবেই হোক আর ধর্মীয়ভাবেই হোক। একদম স্তব্ধ হয়ে গেল চারদিক। কেউ কেঁদে উঠল, কেউ বিস্ময়ে হা করে তাকিয়ে রইল। সবার বুক হাহাকার করে উঠল, আকাশটা আরো কালো হয়ে গেল, আর নীলা ভেঙে পড়ল আবারও অশ্রুতে। সাইফানের বুকে মুখ গুজে অসহায়ভাবে বলতে লাগল, আমার স্বামীকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, কেউ না। মিটিং রুমে টেবিলে ছড়িয়ে আছে প্রজেক্ট রিপোর্ট, প্রিন্টেড স্লাইড, ল্যাপটপের চার্জারের কুণ্ডলী, ঘড়ির টিকটিক। এক বিনিয়োগকারী মধ্যবয়সী, গায়ের সুতোর পোশাক, হাতের রিস্টব্যান্ডে ব্যস্ততার ছাপ, দাঁড়িয়ে কাচ্চোখে দেখতে দেখতে টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে কফির কাপটিতে কফি কটি চুমুকে ফেলেন, তারপর মুখে অশান্তি মিশে জিজ্ঞেস করেন, আর কতক্ষণ, মিস্টার জিহাদ? আপনাদের প্রজেক্টের ফাইল কোথায়? প্রশ্নটা সরাসরি, অপ্রীতিকর, কঠোর একটা তীব্রতা আছে। মিটিং রুমের আলোর আলোকচিত্র যেন একই সঙ্গে স্থির হয়ে গেল। আর্য জিহাদের হয়ে হাসিমুখে দাঁড়ায়, ঠোঁটের কোণে একটু চালাকি। আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন, প্রজেক্টর ফাইল নিয়ে আসা হচ্ছে। আর্যের কথার মাঝেই মিটিং রুমের কঠিন দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। দরজার কোলপত্রে লাইট ভঙ্গে ঝলকানি, সবাই স্বগতই তাকায়। দরজা দিয়ে ঢুকে একজ লেডিস শার্ট প্যান্ট এন্ড ব্লেজার পরা, হেঁটে ঢোকার ভঙ্গিটা ঝকঝকে, কাঁধে ঝোলা ব্যাগ, হাতে পেপার ক্লিপ, বেই মিলে ব্যস্ততার ছাপ। তার গলার স্বর খানিকটা স্থির, চোখে আত্মবিশ্বাস যাবর কণ্ঠে সে বলে উঠল, সরি ফর দ্য ডিলে। লেটস স্টার্ট দ্য মিটিং নাও। ধীর স্থির, বিদেশি উচ্চারণের ছোঁয়া নিয়ে কথাটা রুমের মধ্যে এক মুহূর্তে ছড়িয়ে পড়ে। 3 বছর পরে অফিস বিল্ডিংয়ের কাঁচজানালা সূর্যের হালকা আলো মাপে মাপে ভিতরে ঢুকছে। লবি থেকে উঠে চতুর্দিকটা অফিসের নীরব, নিয়তন দৃশ্য, সফট কাঁকড়া রঙের কার্পেট,
ভিতরে রাখা গাছের পাতায় ফার্নের শাশ্বত সবুজ, রিসেপশনের পর্দায় কোম্পানির লোগোটি বড় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। সেই লোগোটির নিচে একটা খাটো ডেস্কে রাখা নামপ্লেটে লেখা এ হোল্ডিংস, প্রেসিডেন্ট সাইফান আদরারশান চৌধুরী। নামটা দেখেই নীলার গায়ে ছোট্ট এক কাঁপান। 3 বছরের গড়ানো সময়, পড়াশোনা শেষ, এমসিএ, বিজনেস ডিগ্রি হাতে, আর এখন সাইফানের জন্য, সাইফানের জায়গাটাকে চালাতে এসেছে সে। নীলা আজ অফিসে ঢোকার আগে একবার বাড়ির আয়নায় চেয়ে নিয়েছিল, সাদা শার্টের উপর নেভি ব্লু ব্লেজার, কাচের চশমার পাতায় ঝলক, নরমভাবে বাঁধা চুল, হাতে একটি পাতলা নোটবুক। চুলের পেছনে এক সুপ্ত স্মৃতি সাইফানের হাতে ধরা ছিল এমনই নোটবুক। নীলা হাতের তালুটা ছুঁয়ে হাসে, তারপর ধীর পায়ে মিটিং রুমের দিকে এগোতে থাকে। আজ তার প্রথম দিন নয়, 3 বছর ধরে সে এসেছে, কিন্তু আজকের দিনটা অন্যরকম, কারণ আজ বিনিয়োগকারী আছে, সিদ্ধান্ত বড়, আর সেটাই আজকের মিটিংয়ের সার। আর্য, জিহাদ উভয়ই তার পাশে। আর্য চটপটে, প্রতিভাধর। জিহাদ চেতনান্বিত, কাজের মানুষ, তাদের দুজনেরই উপর নীলা নির্ভর করে। বিনিয়োগকারীর অচেনা চেহারায় একটা নম্র সম্মান, আর আর্যের মুখে কৌতুকের ছড়া, সবাই বুঝতে পারে তিনি প্রেসিডেন্ট। ইনভেস্টর টেবিলের দিকে মাথা ঝুঁকিয়ে বলে উঠলেন, অফকোর্স, মিসেস নিশিতা। নামটা শুনে নীলা দুহাত মেলে নরম অবারিতভাবে উঠেন, হাতের লাইনটা করা, কণ্ঠটা কেবলমাত্র যোগ্যতার আভাস দেয়। মিটিং শুরু হয়, স্লাইড ঘুরে আসে, আর্যের দ্রুত উপস্থাপনা, জিহাদের ডেটা অ্যানালিটিক্সে ছোট্ট বিরতি, নীলা টেবিলের পাশে দাঁড়িয়ে, প্রতিটি প্রশ্নের সাদাসিধে কিন্তু ক্ষিপ্র উত্তর দেয়। অফিসের প্রতিটি চিহ্ন তার চোখে এখন আর অপরিচিত নয়। সে স্লাইড লাইটের নিচে দাঁড়িয়ে নজরে রাখছে, নির্ধারিত সময়ে প্রজেক্ট কবে রেন্ডার করবে, কস্ট বাজেট কোথায় সামঞ্জস্য করা যাবে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের ভরসা জেতা। মিটিংটা দ্রুত, করুণভাবে নিষ্পন্ন হল। প্রেজেন্টেশন শেষ, কাগজে দ্রুত স্বাক্ষর, হাত মুঠো করে লুফটে নেওয়া কফি, বিনিয়োগকারীর ধোয়াটে হাসি। রুম থেকে বের হওয়ার মুহূর্তে খানিক এগিয়ে এসে নীলার কাঁধে অল্প হালকা টোকা দিলেন একটি অদৃশ্য স্বীকৃতি। ইনভেস্টর মৃদু স্বরে বললেন, আমরা এগোতে ইচ্ছুক, আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আর্য হাসতে হাসতে নীলা দিকে ফিরল, ঠোঁটের ভাঁজে পুরনো আফসোস। আরদের জন্যই তোমার এখানে আসতে দেরি হয়েছে, তাই না ভাবি? নীলা দীর্ঘশ্বাস ফেলল। সেই নিঃশ্বাসে 3 বছরের অতিচিন্তা, হাসপাতালের রাতগুলোর স্মৃতি, সাইফানের চেয়ারে দেখা ফাঁকা জায়গা, সব মিশে আছে। সে কাঁধ একটু করে তুলে নিল, চোখে হালকা ক্লান্তি, মুখে অপ্রকাশ্য এক দৃঢ়তা। ঘুম। এই শব্দটা তার গলায় নীরব, কিন্তু কণ্ঠে দৃঢ় সংকল্প। অফিস কটাক্ষ হাসি দিয়ে ঘুরে গেল। আর্য জিহাদের সাথে আলাপ করে কাগজপত্র গুছাতে ব্যস্ত। নীলা টেবিলের কোণে বসে সাইফানের পুরনো কফি মগটি চোখে রাখে, মগের পাশটা ক্ষুদ্র আঁচড়, শুধুই দেখলেই মনে পড়ে সাইফান কেমন করে সকালে কুমাত্র চুমুক নিত, অফিসের নোটগুলো কোথায় রেখে যেত, প্রতিটি ক্ষুদে অভ্যাস তাদের সার হবার মতো। সে হাত বাড়িয়ে এক ঝটিকেও টেবিলে রাখা নোটবুকটা খুলে দেখে সাইফানের হালকা করে লিখে রাখা অনুচ্ছেদগুলো, রিস্ক ম্যানেজমেন্ট, লোকাল মার্কেট স্ক্যান। নীলা চোখে আংটি ঠেকিয়ে হেসে ফেলল, সে জানে এই খাতাগুলো এখন তারও দায়িত্ব। এক পর্যায়ে জিহাদ তার ল্যাপটপটা খুলে সমন্বয় করে বলল, ভাবি, ওই পার্টটার রিপোর্টটা একটু ক্লিয়ার করলে ভালো হবে, রিস্ক বাফার একটু বাড়িয়ে ধর। নীলা ক্ষণিক চিন্তা করে কাগজ নিয়ে বলল, রিস্ক বাড়ালে কষ্ট উপরে যাবে, তবে আমরা কাস্টমার অ্যাকুইজিশন স্পিড বাড়িয়ে আয়ার সোর্স গোডাউন করলেই ব্যালেন্স করা যাবে। আমি একটা প্রপোজাল ড্রাফট করে দিচ্ছি। আর্য চোখে প্রশংসার ঝিলিক জিহাদের দিকে চেয়ে বলে, দেখছিস, এজন্যই আমরা তাকে চাই। সারা দুপুরে অফিস ছিল গতিশীল, ফোন বাজছে, সম্পাদকীয় কাগজপত্র এসে যাচ্ছে, কেবিনে এক একটি ছোট্ট বিজনেস চর্চা দ্রুত শেষ হচ্ছে। নীলা প্রতিটি মুহূর্তে সক্রিয় প্রিন্টার থেকে আইটেম তুলে আনে, কাগজগুলো ছকে সাজায়, বিনিয়োগকারীর প্রশ্নের উত্তরগুলো মার্জ করে। যারা আপাতদৃষ্টিতে তার পাশে বসে আছেন, তারা ধীরে ধীরে বুঝে নিচ্ছে, নীলা শুধু সাইফানের জায়গা গ্রহণ করেনি, তিনি সেই জায়গাটাকে নতুন করে গড়ছে। আর্য মিটিং রুম থেকে বেরোনোর পর একটি মেয়ের সাথে ধাক্কা খায়।
সেই মেয়েটিকে দেখে আর্যের মুখ কুঁচকে যায়। আর্য বলে, উফ, তুমি আবার? সামনের মেয়েকে মুখে বোকা হাসি ফুটিয়ে বলে, সরি স্যার। হ্যাঁ, এই একই কথা অনেকবার শুনেছি, এবার বিদায় হও। মেয়েটির নাম ইরাইদা ইতি। আর্যকে রাগান্বিত করার জন্য এই মেয়েটি একদম পারফেক্ট। আর্যের চরম বিরক্তির কারণ এই মেয়ে। ইতি যখন এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল তখন নিজের স্কুটি দিয়ে আর্যের গাড়িকে চরমভাবে বিধ্বস্ত করেছিল। সে তো এই মেয়েটাকে কোম্পানিতে রাখতেই চায়নি। তবে বিপত্তি বেঁধেছে নীলা। তার নাকি মেয়ের কাজ খুব পছন্দ হয়েছে এবং সেই মেয়েটাকে তার অ্যাসিস্ট্যান্ট বানাতে চায়। হয়ে গেল। এখন এই মেয়ে যখনই আর্যের সামনে আছে তখনই কিছু না কিছু করে বসে। এই মেয়েটার প্রতি বেশ বিরক্ত আর্য। দিনের শেষে অফিসের জানালার বাইরে সূর্য নিচু হয়েছে। শহরের কোলাহল ধীরে ধীরে ম্লান হচ্ছে। নীলা ডেস্কে বসে চেয়ারে একটু ঢলে পড়ে কফির কাপে গলে থাকা গন্ধটা এখনো আছে। আর্য টেবিলের পাশে এসে চা ঢেলে দেয়। জিহাদ কাগজপত্র গুছিয়ে রাখে। তিনজনের মধ্যে একটা নতুন সমঝোতা জন্মিয়েছে, যা নীরব কিন্তু শক্ত। নীলা চোখে দূরত্ব রেখে অল্প হাসি দিয়ে বলল, আদ্রারশান যদি এখন দেখতেন পেতেন, হয়তো হাসতেন। আর্য চোখকে ছুঁয়ে বলে, সে হাসবে কারণ তুমি এখানে আছো ভাবি। তুমি তার জন্য লড়াই করেছ। তুমি এখানকার হাড় মাংস। নীলা কণ্ঠে অপ্রকাশ্য আবেগ কিন্তু কাজের পরনে দৃঢ় একটু মাথা নত করে বলল, চলো, কাল সকালের রিপোর্টটা রেডি রাখি। ইনভেস্টারদের ফলো আপ করব, আর ইতিহাসটা আমরা লিখব। দুজন মাথা নাড়াল কাজের ভাষা চালু হল। বাইরে রাত ভেসে এসেছে। শহরের ছোট ছোট বাতিগুলো যেন তার পেছনে হাত নেড়ে বলছে আশা আছে। আলো আধার ববলের মাঝেই এক জোরালো সিদ্ধান্ত জন্ম নিল। জীবনের পরাজিত রাতগুলোর পরেও কাজ, মানুষ ও দায়িত্ব এগিয়ে নেয়। নীলা বুঝল ৩ বছরের ক্ষত আর নীরব কষ্ট এখন শক্তি হয়ে গিয়েছে। শোনানো হল, এই অফিস আর সাইফানের জায়গা শুধু ইমারত নয়। এটা নীলার হাত ধরে বাঁচবে, গরবে, আর নতুন কিছু সৃষ্টি করবে। ৩ বছর আগে সেই দুর্ঘটনার রাত। গাড়ির ধাক্কায় সাইফানের হাসিখুশি পৃথিবী এক নিমিষে ভেঙে গিয়েছিল। সাইফান যখনই গাড়ি এবং ট্রাকের সংঘর্ষ হবে তার কিছু সেকেন্ড আগেই নীলাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। এই কারণে নীলার বেশি ক্ষতি না হলেও সাইফনের মাথায় প্রচুর আঘাত লেগেছে। রক্তে ভেসে যাওয়া সেই দৃশ্য, সাইফানের চিৎকার, হাসপাতালের সাদা দেয়াল, সবই এখনো নীলার মনে দগদগে দাগ হয়ে রয়ে গেছে। হাসপাতালের কেবিন থেকে যখন তাকে চৌধুরী ভিলায় আনা হলো, তখন ডাক্তারদের ভাষায় কোনো আশাই নেই। কিন্তু নীলা বিশ্বাস করেনি। ৩ বছর ধরে প্রতিটি নিঃশ্বাসে সে লড়াই করছে সাইফানের জীবনের জন্য। ভোরবেলা আজান হলেই সে জেগে ওঠে। সে এখন সাইফনের রুমেই থাকে, সাইফানের সঙ্গে। সাইফানকে হাসপাতালে কেবিন থেকে নিজের কক্ষে শিফট করা হয়েছে। একই বিছানায় ঘুমালেও তাদের মধ্যের দূরত্বটা যে অনেক বেশি। স্যালাইনের বোতল ঝুলছে ঠিক আছে কিনা দেখে, ওষুধ গ্লাসে সাজিয়ে রাখে, তার গায়ের কাপড় আলতো হাতে বদলায়। কখনো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে চুপচাপ গিয়ে সাইফানের আঙুলের ডগা ছুঁয়ে তার বুক ওঠানামা করছে কিনা, নিঃশ্বাস চলছে কিনা। কতবার যে সে চোখ ভিজিয়েছে, শুধু একটিমাত্র শব্দ শোনার জন্য। নিশির রাত। কিন্তু আজও সে শব্দ ফেরেনি। তবু নীলা থামেনি। চৌধুরী ভিলার প্রতিটি কোণায় এখন নীলার উপস্থিতি। রান্নাঘর থেকে নার্সদের নির্দেশ, হাসপাতালের ফলো আপ থেকে ইনভেস্টার মিটিং, সব জায়গায় যেন সেই ভরসা। কেউ তাকে আর বাইরের মানুষ বলে না, সে এখন এই পরিবারেরই একজন, সাইফানের অচেতন জীবনের প্রহরী। আজকের সন্ধ্যা অন্যরকম। ভিলার সামনে আলো ঝলমল করছে, লাইটে মোড়ানো গেট যেন উৎসবের দ্বার। বাগানের চারদিকে রঙিন বেলুন, ফুলের মালা, আর মৃদু সঙ্গীত বাজছে। আর্য আর জিহাদকে সাথে নিয়ে নীলা ভেতরে পা রাখল। ড্রয়িং রুমের দোরগোড়ায় পৌঁছাতেই হঠাৎ কেউ ঝাঁপিয়ে পড়ল তার বুকে, শক্ত করে জড়িয়ে ধরল। কেমন আছিস নিশি? নীলা থমকে দাঁড়াল, হৃদয় কেঁপে উঠল। চেনা কণ্ঠস্বর, চেনা উষ্ণতা। চোখ নামাতেই দেখল পিহু। চোখের কোণা ভিজে আসল, কিন্তু কণ্ঠ সামলে নীলা মৃদু হেসে বলল, ভালো আছি, তুই কেমন আছিস? পিহু মুখে হালকা হাসি টেনে বলল,
এই তো কোনো রকমে আছি, তবে হাঁটাহাঁটি করতে এখন একটু কষ্ট হয়। নীলা সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে শাসনের সুরে বলল, তোর এই অবস্থায় হাঁটাহাঁটি করার দরকার কি? কে বলেছে তোকে এমন করতে? পিহু এবার ভান করে ঠোঁট ফোলালো, চোখে দুষ্টুমি। আরে দৌড়াদৌড়ি করব না, আফটার অল আজ আমার বার্থডে। এই কথাতেই হঠাৎ নীলার চোখ খুলে গেল। হ্যাঁ, আজকের সাজসজ্জার আসল কারণ পিহুর জন্মদিন। সাইফানের দুর্ঘটনার পর থেকে চৌধুরী ভিলায় একমাত্র যে অনুষ্ঠানটি সবার প্রাণ ফিরিয়ে আনে তা হল পিহুর বার্থডে। কারণ এখানে জন্মদিন মানেই কেবল উৎসব নয়, সবাইকে একত্রে বাঁধা, জীবনের আশাকে নতুন করে জাগিয়ে তোলা। নীলা মাথা একটু উঁচু করে ড্রয়িং রুমে উকি দিল। চোখে ভেসে উঠল কত চেনা মুখ, কেউ পরিবার, কেউ প্রিয় বন্ধু, কেউ বা একসময়কার স্বপ্নসঙ্গী। সামনের সারিতেই বসে আছে পাভেল চৌধুরী, বয়সের ভারে গম্ভীর, কিন্তু চোখে কঠিন দৃঢ়তা। কোহিনূর চৌধুরী, স্নেহময় মুখ, তবে চোখে জমে থাকা অশ্রুর রেখা। জাবেদ চৌধুরী ও ইয়াসমিন চৌধুরী, পরিবারের ভার সামলে রাখা দৃঢ় ভরসা। সুজয় শিকদার ও তনয়া শিকদার, নীলার বাবা মা, চুপচাপ তাকিয়ে আছেন মেয়ের দিকে। সঞ্জয় শিকদার ও আছিয়া শিকদার আপনজনের ভিড়ে চুপচাপ বসে। আর পাশে সাজানো পুরো বন্ধু মহল। আজ তারা প্রায় সবাই নতুন পরিচয়, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ বাবা মা। ইমদাদ শান্ত গম্ভীর ভঙ্গি। ইকবাল আর মুনা পাশাপাশি বসে, চেনা দুষ্টুমি এখন পরিণত হাসিতে। মুনার 5 মাস বয়সের একটি কন্যা রয়েছে, নাম মোহনা। তুর্য আর তুবা পাশে তাদের 2 বছরের ছেলে খেলা করছে, নাম তহসিন। নীলার মনে পড়ে গেল তার মামা মামির আর নানা নানির মৃত্যুর কথা, তারাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। মা বাবার মৃত্যুর পর তুবা এসেছিল তাদের বাসায়, তখনই তুর্য তার মা বাবাকে নিয়ে প্রস্তাব রাখে। এরপর নীলাদের সবার সম্মতিতেই তাদের বিয়ে হয়। একই সময়ে সিয়ামের বিয়েও হয়, তাদের মা বাবা নিজেরাই পাত্রী পছন্দ করেছিলেন। তুর্য ও সিয়াম 2 ভাই, তুর্য সিয়ামের থেকে 2 বছরের বড়। আশ্চর্যজনক হলেও তুর্য এবং সিয়ামের 2 বছরের ছেলে রয়েছে। মা বাবা কখনো চাননি তারা আলাদা হয়ে যাক, তাই একই স্কুলে ভর্তি করিয়েছিলেন, সেখান থেকেই দুজনের পড়াশোনার যাত্রা। সিয়াম আর সামিয়া, পুরো নাম সামিয়া আক্তার, স্বামী স্ত্রী দুজনেই পরিণত, মুখে নিশ্চুপ হাসি, আর সাথে তাদের 2 বছরের ছেলে সায়েদ। রায়হান আর সিনথিয়া, রায়হান বিদেশ থাকত তার বাবার চিকিৎসার জন্য। দেশ ফিরেই বাবার চিকিৎসা শেষ করেই সিনথিয়ার জন্য প্রস্তাব দিয়েছিল, আর সেখানেই শুরু তাদের সংসার। সিনথিয়া 2 মাসের গর্ভবতী। কাব্য আর জেরিন, জেরিনের কোলে 1 বছরের ছেলে, সবার নজর কাড়ছে, নাম কিনান। ইমন আর শারমিন, পুরো নাম শারমিন। শায়লা, ছোট্ট 1 বছরের মেয়ে, বাবার জামা টেনে খেলছে, নাম ইলমা। জিহাদ আর শ্রাবন্তী সাথী, বিয়ের বয়স মাত্র 6 মাস, চোখে মুখে এখনো নতুন জীবনের উজ্জ্বলতা। সবাই বসে আছে, সবাই গল্প করছে। আর্য এখন বিয়ে করেনি, সে এখন পিওর সিঙ্গেল। কিন্তু তাদের হাসির আড়ালেও যেন চাপা কষ্ট গোপন হয়ে আছে। তবুও ড্রয়িং রুম ভরা হাসি, আলাপ, গল্পে। কিন্তু সেই হাসির আড়ালে চাপা কষ্টটা স্পষ্ট। যাকে কেন্দ্র করে সবাই একসাথে হয়েছিল, সেই সাইফান এখনো নিঃশব্দ, শুয়ে আছে তার ঘরে। নীলার বুকের ভেতর ব্যথা দোলা দিল, কিন্তু সে ঠোঁটে মৃদু হাসি রাখল। কারণ সে জানে আজ পিহুর দিন, আজকের আলো শুধু বলছে, আশা এখনো মরে যায়নি। নীলা ঘরের ধুলে লাইটে ঢুকতেই ছোট্ট 2টি কণ্ঠ একসাথে ওঠে। মামুনি, তুমি এসেছ। নীলার কণ্ঠে নরম এক মুচকি হাসি খেলল। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, হ্যাঁ সোনারা, আমি এসে পড়েছি। ডেকে উঠল তাসিন ও সায়েদ। ততক্ষণে কাব্য এবং ইমনের 1 বছরের ছেলে ও মেয়ে, 2 ছোট্ট ঠোঁট জড়ানো শিশুরা কেঁপে কেঁপে বলল, মা, মা, মুনি। নীলার মুখে হাসি আরো বড় হয়ে উঠল। সে হাত পেতে তাদের দুজনকে কোলে নিল। তা দেখে তুর্য এবং সিয়ামের 2 বছর বয়সী ছেলেরা কৌতূহলে এগিয়ে এসে নীলার পাশে বসে পড়ল। চারপাশে যেন শিশুদের হাসি খেলায় আলোয় ভেসে উঠল ড্রয়িং রুম।
কেন্দ্রবিন্দুতে পিহু, 9 মাসের অন্তঃসত্ত্বা, মুখে লজ্জা ও হাসির এক অদ্ভুত মিশেল, চোখে অদৃশ্য ভরসা বারবার নীলার দিকে ফিরে আসে। কেক টেবিল সাজানো 3 স্তরের সাদা কেক, উপরে গোলাপের পাপড়ি, পাশে মিষ্টান্নের ট্রে। পাভেল চৌধুরী একটু কাপা গলায় বললেন, পিহু, আজ তোমার জন্যই সব আয়োজন। তুমি আর তোমার সন্তানের জন্য আমাদের প্রার্থনা সবসময় থাকবে। কণ্ঠের পেছনে ভার স্পষ্ট, তবে মুখে হাসি বজায় থাকে। কেউ চোখের জল মুছে আবার আনন্দে যোগ দিল। কেক কাটার মুহূর্তে ঘরে একসাথে ধ্বনি উঠল, শুভ জন্মদিন। কণ্ঠে স্নিগ্ধতা, কিছুটা কাঁপুনি। পিহু প্রথম কেকের টুকরো নীলার হাতে তুলে দিল। নীলা তার গাল চুমু দিয়ে নরম হাসি ছড়াল। হাসির ফোয়ারায় মুহূর্তটা ভরে উঠল। শিশুরা কেক মুখে দিয়ে গালে ক্রিম মাখল, মায়েরা অস্থির হাতে টিস্যু বাড়াল, আর চারপাশে ফেটে পড়ল হাসির রোল। ইমদাদ বলল, পিহু, তোমাকে আজ অসাধারণ লাগছে। তুবা ছেলেকে কোলে নিয়ে কেক খাওয়াল, সবাই ছোট ছোট গল্পে দুঃখ ঢাকতে চাইল। নীলা একের পর এক ছোট কাজে সবার পাশে দাঁড়াচ্ছিল। পিহু একসময় তার হাতে হাত রাখল, চোখে ভেসে উঠল কৃতজ্ঞতার আলো। তুই আছিস, তাই পারছি। নীলা নীরব হাসি দিল, কিন্তু তার বুকের ভেতর তীব্র আগুন জ্বলছিল। কারণ এত আলো ঝলমল, এত হাসি আনন্দের মাঝেও নীলার মনে একপাশে শূন্যতা রয়ে গেল সাইফানের জন্য। সেই শূন্যতার দহন কি তাকে চিরকাল পুড়িয়ে মারবে? নীলা জানত না উত্তর, শুধু অনুভব করল বুকে জমে থাকা অগ্নিকুণ্ডের গোপন যন্ত্রণা। বাইরে রাতের আকাশে অগণিত তারার ঝিলিক, ভেতরে পরিবারের আলিঙ্গন, সবকিছু মিলিয়ে এক উষ্ণ সত্য ঘিরে ধরল সবাইকে। আর নীলা, বুকের ভেতরে পোড়া শূন্যতা বয়ে নিয়েও, কোলে শিশুকে ধরে, পিহুর কাঁধে হাত রেখে, চোখে কোমল হাসি নিয়ে দাঁড়িয়ে রইল, যেন নিজের অশ্রু ঢেকে রাখছে কেবল পরিবারের জন্য। চৌধুরী ভিলার রঙিন আলো, বেলুন, কেকের গন্ধ আর হাসি আনন্দে ভরা কোলাহল এখন থেমে গেছে। সবাই নিজ নিজ কক্ষে গিয়েছে। ভিলা এখন শান্ত, কেবল করিডোরে আলো আধারির ছায়া খেলা করছে। নীলা আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উঠল সাইফানের ঘরের দিকে। মুখে সারাদিনের ক্লান্তি, অথচ বুকের ভেতর এক অনির্বচনীয় টান। দরজা ঠেলতেই দেখা দিল সাদা আলোয় মোড়া সেই ঘর। বিছানায় নিস্তব্ধ শুয়ে আছে সাইফান, চোখ বন্ধ, নীরব শরীর, পাশে মেশিনের টুপটাপ শব্দ। মনে হয় যেন সময় আটকে আছে এই রুমে, 3 বছর ধরে একই ভঙ্গিতে। শাওয়ার নিয়ে ড্রেস পাল্টে এসে নীলা চুপচাপ বসে পড়ল সাইফানের মাথার পাশে। হাত বাড়িয়ে সাইফানের কপালে আলতো ছোঁয়া দিতেই বুকটা হুহু করে উঠল। ঠোঁটে এক ফিসফিসে কথা ভেসে এলো, জানেন আদরসান, আজ পিহুর জন্মদিন ছিল। সবাই মিলে কত হইচই হলো, হাসি, গান, কেক কাটল। সবাই খুব খুশি ছিল। আমিও হেসেছি, কেক খাইয়েছি, বাচ্চাদের কোলে নিয়েছি। কিন্তু জানেন, আমার হাসিটা যেন ভেতর থেকে এল না। মনে হচ্ছিল আপনি থাকলে পুরোটা পূর্ণ হতো, আপনি ছিলেন না, তাই সবকিছু অসম্পূর্ণ। নীলা সাইফানের হাত নিজের হাতে নিয়ে বুকে চেপে ধরল। ঠান্ডা অথচ স্পন্দনহীন হাত, তবু তার কাছে এই হাতই সবকিছু। আপনি কি জানেন, আপনার 2 বছরের ভাতিজারা আমাকে মামুনি বলে ডাকে। আজও দৌড়ে এসে বলল, মামুনি তুমি এসেছ? আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ সোনারা, আমি এসে পড়েছি। ওদের মুখে আপনার ছায়া দেখি আদরসান, কিন্তু আপনার মুখটা, সেই হাসি, সেই খুনসুটি কোথায় গেল? চোখ ভিজে এলো নীলার। সে চুলে আঙুল চালাতে চালাতে আবার বলল, সবাই মিলে কত সুন্দর একটা পরিবার তৈরি হয়েছে। বাচ্চাদের হাসি, বন্ধুদের আড্ডা। অথচ আমি মাঝে মাঝে ভিড়ের মধ্যেও একা হয়ে যাই। কারণ আপনি নেই, শুধু নিঃশব্দ শরীরটা নিয়ে পড়ে আছেন। বলেন আদরসান, আর কতদিন এভাবে থাকবেন? আপনি কি সত্যিই আমার কথা শোনেন, নাকি একেবারেই অনেক দূরে চলে গেছেন? নীলা ঠোঁট শক্ত করে ধরল, তারপর খুব আস্তে সাইফানের কানে ফিসফিস করে বলল, আপনি জানেন না আমি কেমনভাবে বাঁচি। দিনে সবার সামনে হাসি, সেবা করি, দায়িত্ব নিই। কিন্তু রাতে যখন একাই ঘরে থাকি, বুকের ভেতর ফাঁকা লাগে। মনে হয় এই শূন্যতার দহন কি আমাকে সারা জীবন পোড়াবে।
একটু থেমে আবার তার আঙুলে সাইফানের হাত মুঠো করে নিল। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল সাইফানের হাতে। আদরসান, আপনি তো সবসময় বলতেন আমি নাকি ভয়ঙ্কর ভীতু মেয়ে। এখন দেখেন, আপনার জন্যই আমি বেঁচে আছি, আপনার জন্যই লড়ছি। কিন্তু আপনার একটুখানি হাসি, একটুখানি কথা, একটুখানি দৃষ্টি, আমি কি আর পাব না? আপনি কি আমাকে এভাবেই রেখে যাবেন সারা জীবনের জন্য? ঘরটা নিস্তব্ধ। সারা নেই কোথাও, শুধু মেশিনের একঘেয়ে শব্দ। বাইরে রাত গভীর হয়েছে, শহরের আলো নিভছে একে একে। নীলা সাইফানের বুকের পাশে মাথা রেখে নিঃশব্দে চোখ বন্ধ করল। তার শরীরের উষ্ণতা মিশে গেল সাইফানের ঠান্ডা শরীরে, ভালোবাসার কথা মিলিয়ে গেল নীরব বাতাসে। সাইফানে হাতের আঙ্গুল নীলার অগোচরেই হালকা নড়ে উঠল। আর নীলা ভেতরে ভেতরে জ্বলতে থাকল সেই চিরন্তন দহন, প্রেম আর শূন্যতার দহন, যেটা হয়তো তাকে চিরকাল বয়ে নিতে হবে। অফিসের বড় মিটিং রুমে সূর্য তখন হালকা আলো দিয়ে দেয়ালের মধ্যে খোঁচা মারছে। ৩ বছরের কঠোর পরিশ্রম, একটানা রাতের অ্যালার্ম, প্রতিটি সিদ্ধান্তে যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ সবকিছু আজ এই মুহূর্তে ফল দিতে চলেছে। নীলা সাদা শার্টের উপর ডিপ গ্রিন ব্লেজার, হাতে পাতলা নোটবুক, চোখে স্থিরতা, টেবিলের পাশ দিয়ে ঢুকল। আর্য এবং জিহাদ ইতিমধ্যেই তাদের ল্যাপটপ সেট করে রেখেছে, ফাইলগুলো সাজানো। টেবিলের দুই পাশে বিনিয়োগকারীরা বসে। তাদের চোখে একটা মিশ্রিত প্রত্যাশা, কৌতূহল এবং ধৈর্যের ছাপ। মিসেস নিশিতা, একজন বিনিয়োগকারী বললেন, আমরা সব ডেটা দেখে সন্তুষ্ট, এখন আপনার প্রেজেন্টেশন শুনতে চাই। নীলা ধীরে হেসে মাথা নত করে স্লাইডার হাতে নিলেন। প্রতিটি চার্ট, কস্ট বাজেট, মার্কেট অ্যানালিসিস সবকিছু যেমন পরিকল্পনা করা হয়েছিল তেমনি। আর্য ছোট ছোট নোট দিয়ে সাপোর্ট করছে, জিহাদ ব্যাকগ্রাউন্ডে ডেটা সমন্বয় করছে। আমাদের প্রজেক্টের কাস্টমার অ্যাকুইজিশন স্পিড এবং রিস্ক বাফার অপটিমাইজেশন করা হয়েছে। আমরা আশা করি আপনারা দেখবেন এটি বিনিয়োগের জন্য যথাযথ। নীলা বলল, কণ্ঠে দৃঢ়তা, চোখে আত্মবিশ্বাস। মুহূর্তের মধ্যেই বিনিয়োগকারীরা একে অপরের দিকে তাকালেন। একটা নিঃশব্দ রুমে ভেসে উঠল। তারপর বড় বিনিয়োগকারী বললেন, মিসেস নিশিতা, আমরা এগোতে ইচ্ছুক। চূড়ান্ত সিদ্ধান্ত আমরা ইনভেস্ট করছি। নীলা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন, চোখে এক ঝলক আনন্দের পানি। আর্য এবং জিহাদও হালকা করে মাথা নেড়ে চিৎকার করল না, কিন্তু চোখে উচ্ছ্বাস, দুজনেই বলল, সত্যি, ধন্যবাদ। নীলা গলায় অল্প নরম, অথচ চোখে অপ্রকাশ্য আনন্দ। আমাদের পরিশ্রম সফল হল। নীলা সেই আনন্দের মাঝেই ফোন বেজে উঠল। নীলা ফোনটা ধরলেন। স্ক্রিনে দেখলেন ডাক্তারের নাম, কণ্ঠে এক অদ্ভুত রোমাঞ্চ। নীলা ফোন রিসিভ করে, সাথে সাথে ওপাশ হতে ডাক্তার বললেন, স্বরটা উচ্ছ্বাস ও পেশাদারিত্বের মিশ্রণ। হ্যালো, মিসেস নিশিতা। কংগ্রাচুলেশন। আপনার এত বছরের সেবা, যত্ন ফল এনেছে। আমরা আজকে আদ্রাসানের চেকআপ করেছি। তিনি ধীরে ধীরে রেসপন্স করতে শুরু করেছেন, সম্ভবত আর ২-১ দিন পরে তিনি কোমা থেকে উঠে যাবেন। নীলা মুহূর্তের জন্য হকচকিয়ে দাঁড়ালেন। কণ্ঠে আকাশ ছোঁয়ার মতো উচ্ছ্বাস, চোখে জল, কিন্তু স্থিরতা বজায় রাখল। সত্যি? ডক্টর? খুব শীঘ্রই আদ্রাসান কোমা থেকে বের হতে চলেছেন। ডক্টরের কথা শুনে নীলা হাতটা বুকের উপর রাখল, নিঃশ্বাস ঠিক মতো নিয়েছে কিনা টের নিল। অফিসের রুমে নীলা হালকা করে বসে, মাথা সামান্য উঁচু করে তাকালেন জানালার বাইরে। সূর্য এখন কেবল আলো নয়, আশার প্রতীক। ৩ বছরের যাত্রা, প্রতিটি রাতের উদাসীনতা, হাসপাতালের দীর্ঘদিন সবকিছু যেন এক মুহূর্তে পুরস্কৃত হল। আর্য জিহাদের দিকে হাসল, জিহাদ চোখে প্রশংসার ঝিলিক দেখাল, কিন্তু নীলার চোখ কেবল একটিই দৃশ্য দেখতে চাইছে, সাইফানের জন্য বাঁচা। ফোনটা রাখার পর নীলা চুপচাপ ডেস্কে বসে চোখ বন্ধ করলেন। বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা, নিঃশ্বাসে শান্তি। নীলা জানে আজ থেকে নতুন অধ্যায় শুরু হচ্ছে।
কোমা থেকে ধীরে ধীরে জেগে ওঠা সাইফান আর তার জীবনের নতুন সূচনা। নীলা হালকা হাসি দিয়ে বলল, আপনি শীঘ্রই ফিরে আসছেন আদরসান, আর আমরা আবার একসাথে থাকব। রুমের আলো ধীরে ধীরে হালকা হয়ে এল, অফিসের ছোট ল্যাম্পগুলো এখনো জ্বলছে। 3 বছরের সংগ্রাম, নীরব কষ্ট, অগণিত প্রার্থনা সবকিছু আজ ফল দিয়েছে। নীলা জানল, এই জেগে থাকা মুহূর্তে নতুন দিনের সূচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। নীলাকে নিজের মতো সময় কাটাতে দিয়ে আর্য আর জিহাদ নিঃশব্দে বের হয়ে যায় কেবিন থেকে। এই একদম ঢোকবে না, আমাকে আগে বের হয়ে দাও, কর্কশ গলায় বলে উঠে আর্য। এত কর্কশ শব্দে হতবাক হয়ে যায় ইতি, সে কফি কাউন্টার থেকে 2-1 কদম পিছিয়ে যায়। সবেমাত্র ইতি কফি কাউন্টারের দিকে এগোচ্ছিল কফি নেওয়ার জন্য, ভেতরে ছিল আর্য। ইতি অবাক হয়ে বলে উঠল, কোনো সমস্যা স্যার? হ্যাঁ, বলেই ইতিকে পাশ কাটিয়ে হনহন করে বের হয়ে যায় আর্য। আর্যের যাওয়ার পানে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকে ইতি। না, এই লোকটাকে সে কখনোই বুঝতে পারবে না। সন্ধ্যার আলো ভিলার বড় জানালা দিয়ে ভেতরে ঢুকছে। 3 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আজ বাড়িটা যেন এক অজানা প্রশান্তি ছড়াচ্ছে। বিছানার ওপর সাদা চাদরে শান্তভাবে শুয়ে আছে সাইফান। নিঃশ্বাস নিয়মিত, শরীরের ভেতরে আগের মতো নিস্তেজ ভাব নেই। মাঝে মাঝে আঙুলে হালকা নড়াচড়া যেন ধীরে ধীরে ফিরে আসছে। নীলা তার পাশে বসে, চোখ ভিজে উঠলেও ঠোঁটে প্রশান্তির মৃদু হাসি। কেহিনুর চৌধুরী স্নেহে হাত রাখলেন ছেলের মাথায়। আল্লাহর অশেষ রহমত, আমার ছেলে আস্তে আস্তে ভালো হচ্ছে। পাভেল চৌধুরী আবেগে গলা ভারী করে বললেন, নিশিতা, তুমি না থাকলে এতদূর আমরা আসতেই পারতাম না। তোমার যত্ন, তোমার ধৈর্য আমাদের আর দাবার নতুন জীবন পাচ্ছে। জাবেদ চৌধুরী আবেগীয় কণ্ঠ বলেন, সত্যিই ভাগ্যবান আমাদের পরিবার, নিশিতা শুধু পুত্রবধূ নয়, আমাদের সবার শক্তি। ইয়াসমিন চৌধুরী নীলাকে জড়িয়ে ধরে বললেন, তুমি একদিনও হাল ছাড়নি মা, আজ তোমার জন্যই আমরা এই দিনটাই পৌঁছাতে পেরেছি। নীলা নিচু গলায় বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি, উনি আমার স্বামী, উনাকে সুস্থ করা আমার দায়িত্ব। বিছানার পাশে প্রথমে দাঁড়িয়েছিল পিহু আর জেরিন, দুজনের চোখেই জল। পিহু কাপা গলায় বলল, আর্ট ভাই, তুমি যদি ফিরে না আসো, আমরা কিভাবে বাঁচব? আমাদের প্রতিটি সুখে দুঃখে তুমি তো ভরসা ছিলে। জেরিন নীলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই না থাকলে কিছুই সম্ভব হতো না। এতদিন হাসপাতালে প্রতিটি মুহূর্ত তুই যে লড়াই করেছিস, আমরা শুধু দেখেছি, কিন্তু সেই কষ্টটা তোর মতো কেউ বহন করতে পারত না। নীলা মৃদু হেসে মাথা নাড়ল, তোমরা সবাই আমার পাশে ছিলি বলেই আমি হাল ছাড়িনি। তোমাদের সমর্থন না থাকলে একা এত দূর আসতে পারতাম না। পিহু জেরিনের হাত শক্ত করে ধরে হেসে উঠল, আজ সত্যিই মনে হচ্ছে আমাদের পৃথিবীটা আবার আলোয় ভরে উঠছে। ইমদাদ এসে পিহুর কাঁধে হাত রাখল, চোখ ভিজে গেছে তারও। পিহু, দেখছো তো, আর্দ আবার ফিরছে। আমি সবসময় ভেবেছি আর্দ না ফিরলে তোমরা ভেঙে পড়বে, কিন্তু আজ মনে হচ্ছে আর্দ শুধু তোমাদের না, আমাদের সবার শক্তি। পিহু কাপা গলায় বলল, হ্যাঁ সত্যি, আর্দ ভাই থাকলে আমরা সবাই নিরাপদ মনে করি। কাব্য জেরিনের পাশে এসে বলল, আর্দ শুধু লড়াই করেই নয়, সবাইকে একসাথে বেঁধে রেখেছে এতদিন। জেরিন চোখ মুছল, হ্যাঁ, আর্দ ভাইয়া আছে বলেই আমরা এখনো একসাথে আছি। মুনা আবেগে কাপা স্বরে বলল, আমাদের ইউনিভার্সিটি লাইফে আর্দ ভাই সবসময় ছায়ার মতো ছিল। যেদিন ভাইয়া অসুস্থ হলেন, মনে হয়েছিল আমাদের আকাশটাই ভেঙে পড়ল। ইকবাল তার হাত ধরে বলল, আজ 3 বছর পর আবার মনে হচ্ছে সেই ভাঙা আকাশটা জোড়া লাগছে। তুর্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো সবসময় বাইরে থেকে কঠিন দেখাই, কিন্তু ভেতরে ভেতরে আমি প্রতিদিন প্রার্থনা করেছি ওর জন্য। তুবা তার হাত চেপে ধরল, আমাদের দোয়া বিফলে যায়নি তুর্য,
আল্লাহ আমাদের কান্না শুনেছেন। সিয়াম মৃদু কণ্ঠে বলল, আদ্রারশান শুধু বন্ধু না, ও তো আমাদের পথপ্রদর্শক। আজ মনে হচ্ছে আমাদের হারানো আলোটা আবার ফিরে আসছে। সামিয়া হেসে চোখ মুছে দিল। রায়হান হাত জোর করে বলল, আমি কখনো কারো জন্য এত কাঁদিনি, কিন্তু আদ্রারশানের জন্য প্রতিরাত নামাজে দোয়া করেছি। আজ মনে হচ্ছে সেই দোয়া কবুল হয়েছে। সিনথিয়া মাথা নাড়ল। ভাইয়া আমাদের জন্য শুধু একজন ভাই নন, উনি আমাদের সবার আপন। শ্রাবন্তী ভিজে চোখে বলল, আদ্রারশান ভাইয়াকে আমি কখনো কথা বলতে দেখিনি। তবে আমি খুব করে চাই ভাইয়া খুব দ্রুত আমাদের সবার সাথে কথা বলুক। জিহাদ নরম স্বরে যোগ করল, আমাদের বিজনেস প্রজেক্ট সফল হয়েছে, কিন্তু আসল বিজয় হলো এই আর্ট ফিরে আসছে। ইমন বিছানার দিকে তাকিয়ে ফিসফিস করল, আর তোর প্রতিটা পরামর্শ আমাদের পথ দেখিয়েছে, তোর জন্যই আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি। শারমিন চোখ মুছে বলল, আপনার সাথে আমার কথা বলা হয়ে ওঠেনি, তারপরেও আপনার সাথে কথা বলার জন্য মন ছটফট করছে ভাইয়া। সবশেষে আর্য বলল, 3 বছর আগে আমরা যে দিনটাকে শুধু অন্ধকার ভেবেছিলাম, আজ মনে হচ্ছে নতুন দিনের সূর্য উঠেছে। আর ভাবি তুমি না থাকলে এটা কখনো সম্ভব হতো না। তুমি সত্যিই আমাদের সবার প্রেরণা। নীলা হেসে চোখ নামিয়ে ফেলে। ঘরটা মুহূর্তেই নীরব হয়ে গেল, চোখের জল আর মৃদু হাসির মিশ্রণে এক অন্যরকম আবেগ জমে উঠল। রাত নামতেই ডাইনিং টেবিলে সবাই একসাথে বসল। বড় টেবিল ভরা নানা ধরনের খাবার আজকে সবার মনে এক অন্যরকম আনন্দ বিচরণ করছে। ডাইনিং টেবিলে গল্প ঠাট্টা, পুরনো স্মৃতি আর নতুন স্বপ্নে রাত এগিয়ে গেল। সবাই কক্ষের দিকে চলে গেলেও নীলা আবার সাইফান কক্ষে ফিরে এলো। রাত গভীর, চারদিক নিস্তব্ধ। চৌধুরী ভিলার সব কক্ষ অন্ধকারে ডুবে গেছে, শুধু সাইফানের ঘরে ছোট্ট নাইটল্যাম্পের নরম আলো জ্বলছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে বিছানার একপাশে ঝরে পড়ছে। নীলা বিছানার পাশে বসে সাইফানের হাত নিজের 2 হাতে শক্ত করে ধরে রেখেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার শান্ত মুখের দিকে। চোখে ভিজে জল, ঠোঁটে কাঁপা কাঁপা শব্দ। নীলা নরম কণ্ঠে বলতে শুরু করল, আপনি শিগগিরই আমাদের সবার কাছে ফিরে আসবেন, আমি অপেক্ষা করছি আদ্রারশান। আপনি জানেন না, আপনাকে ছাড়া এই পৃথিবীটা আমার কাছে কত ভয়ঙ্কর লেগেছে। চারপাশে এত মানুষ, এত আপনজন, তবু প্রতিদিন মনে হয়েছে আমি একা, ভীষণ একা। আপনি চুপ করে শুয়ে আছেন, কিন্তু আমি আপনার প্রতিটা নিঃশ্বাস টের পেয়েছি। আমি ভেবেছি একদিন আপনি উঠে বসবেন, আমার নাম ধরে ডাকবে। সেই আশাতেই আমি বেঁচে আছি। নীলার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সাইফানের হাতের ওপর, সে আবার বলল, আপনি কি জানেন কত রাত আমি আপনার বালিশের পাশে মাথা রেখে শুধু কেঁদেছি? আমি কাউকে দেখাইনি, কাউকে বলিনি, কারণ আমি জানতাম আমার কান্না দুর্বলতা নয়, আমার শক্তি। সেই শক্তি দিয়েই আপনার জন্য লড়েছি। আজ ডাক্তার বলেছেন আপনি ধীরে ধীরে ফিরে আসছেন, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। আপনি আমার দিকে তাকান আদ্রারশান, একবার আমার নামটা বলেন। কথাগুলো বলতে বলতে হঠাৎই বুক ভেঙে কান্না বেরিয়ে এলো, নীলা হাউমাউ করে কেঁদে উঠল। সাইফানের বুকে ঝুঁকে পড়ে তাকে শক্ত করে ঝাপটে ধরল, যেন তাকে আর কখনো হারাতে না হয়। আমি আপনাকে ছাড়া কিছুই না, শুনছেন? কিছুই না। আপনি যদি না থাকেন, আমার বেঁচে থাকার কোনো মানেই নেই। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, কান্নায় বুক কাঁপছে। সাইফানের নিস্তব্ধ শরীরের ওপর মাথা রেখে বারবার ফিসফিস করছে, ফিরে আসেন, প্লিজ, ফিরে আসেন আমার কাছে। ধীরে ধীরে সেই কান্নাই তাকে ক্লান্ত করে দিল। চোখের পাতা ভারী হয়ে এলো, হাত আলগা হল। অশ্রুভেজা চোখে সাইফানের বুকে মাথা রেখে অজান্তেই ঘুমিয়ে পড়ল নীলা। ঘর নিস্তব্ধ, কেবল নাইটল্যাম্পের আলো আর জানালা দিয়ে ভেসে আসা চাঁদের আলো তাদের দুজনকে জড়িয়ে রেখেছে, যেন অন্ধকার রাত পেরিয়ে নতুন দিনের অপেক্ষা শুরু হয়েছে। চলবে।